সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। নিজেদের ওপর দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। বিএনপির বক্তব্যে কোনো প্রতিক্রিয়া দেননি। সরকারই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে বললেন তোফায়েল। নির্বাচনে ইভিএম চালু প্রধানমন্ত্রীর প্রস্তাব দুরভিসন্ধিমূলক, অভিযোগ রিজভির। মোহাম্মদপুর লাট বস্তিতে ভয়াবহ আগুন পুড়েছে শতাধিক ঘর, মাদক ব্যবসায়ীদের বিরোধের জেরেই অগ্নিসংযোগ, অভিযোগ বস্তিবাসীদের। প্রশ্ন ফাঁস রোধে প্রশ্ন প্রণয়ন পদ্ধতি পরিবর্তন করার পরামর্শ শিক্ষাবিদদের, জড়িতদের শাস্তি না হলে থামবে না অপতৎপরতা, অভিমত অভিভাবক ও শিক্ষার্থীদের। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নতুন নির্বাচন কমিশন নিজেদের ওপর অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। একই সাথে বিএনপির বক্তব্যের ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য নেই বলেও জানান তিনি। সকালের সাফারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন তিনি। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও জানান সিইসি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে গেলে তাদের স্বাগত জানান ঢাকার এসপি শাহ মিজান শফিউর রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। অবশ্যই চ্যালেঞ্জিং, অবশ্যই আমরা আন্তরিকভাবে কাজ করব যাতে সার্থকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। তবে তারা কেন বলেন, কিভাবে বলেন না, তাদের ব্যাপার। এখানে আমাদের কোনো মন্তব্য বা ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা নেই সরকারের। মামলার বিষয়ে সব সিদ্ধান্ত নেবে আদালত। সকালে বিমানবন্দর সড়কে রাজধানীর সৌন্দর্য বর্ধন কাজের পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। তিনি বলেন, আদালতে বেগম জিয়া দোষী প্রমাণিত হলে তিনি জেলে যাবেন, আর নির্দোষ প্রমাণিত হলে জেলে যেতে হবে না। এ সময় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে যাবার কারো সুযোগ নেই। কোন দল নির্বাচনে আসলো, কোন দল আসলো না, সেটা বিবেচ্য বিষয় নয়। এদিকে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচনের সময় বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে, আর নির্বাচন হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে। বিএনপি নেতারা বলেছেন, বেগম জিয়াকে জেলে রেখে কেউ যদি গ্রহণযোগ্য নির্বাচনের কথা ভাবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। নেতাদের সাজা দিয়ে জেলে রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে যে ভোটিং চালু করার কথা বলছেন তা দুরভিসন্ধিমূলক, ভেলকিবাজি এবং আবারও ভোট জালিয়াতির চেষ্টা বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটিং পদ্ধতি চালু হতে পারে। বুধবার জাতীয় সংসদে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, ভারত সহ বিভিন্ন দেশে ই ভোটিং পদ্ধতি চালু হলেও এ ব্যবস্থায় ত্রুটি থাকায় তা বন্ধ করে দেওয়া হয়। ই ভোটিং এর সার্ভেয়ারটা থাকবে সরকারের নিয়ন্ত্রণে। সরকারের জন্য ভোট ম্যানিপুলেট করা খুবই সহজ হবে। সুতরাং তা নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক, জনগণের ভোটকে স্বীয় উদ্দেশ্য সাধনে জালিয়াতি করার প্রচেষ্টা মাত্র। এটি প্রধানমন্ত্রীর আরেকটি ভেলকিবাজিরই বর্ধিত প্রকাশ। এটি প্রধানমন্ত্রীর ভোটারবিহীন নির্বাচন করার আরেকটি ডিজিটাল প্রতারণা কিনা তা নিয়ে জনমনে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে অনেক আন্দোলন সংগ্রাম তারা করেছেন, তারা এই ফর্মুলা বের করতে পারবে। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বাংলাদেশে যদি কোনো গ্রহণযোগ্য নির্বাচন করার কথা কেউ ভাবে তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণ কোনো আপোষ করবে না বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সরকারি সফরে আজ জার্মানি যাচ্ছেন।
প্রধানমন্ত্রী রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের আয়োজক সংস্থার আমন্ত্রণে জার্মানি যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী সম্মেলনের বাইরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুর পাশাপাশি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও বাংলাদেশে তাদের আশ্রয় নেওয়ার বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। বিশ্বের 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করবেন। 53তম এই সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধান অংশ নিচ্ছেন। সম্মেলনে খাদ্য, পানি, স্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তা, শরণার্থী ও অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। আগামী রবিবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি 26 ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। দুপুরে বকশীবাজারের কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেন। এদিকে সকালে বেগম জিয়ার পক্ষে আইনজীবীদের সময়ে আবেদন এবং উচ্চ আদালতে 2 মামলা নিয়ে রিট থাকায় বিচারক 26 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। দুদকের আইনজীবী জানান, মামলার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা করতেই বারবার সময় আবেদন করছেন বেগম জিয়ার আইনজীবীরা। এতিমের টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করে দুদক। এতে আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 6 জনকে। অন্যদিকে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করে দুদক। এ মামলায় 4 জনকে আসামি করা হয়। মোহাম্মদপুর চানমিয়া হাউসিংয়ের লাট বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিবাসীদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের বিরোধের জেরেই ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, প্রাথমিকভাবে আগুনের ধরন দেখে নাশকতার প্রমাণ মেলেনি। ভোর 4:15টায় মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের লাট বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। কিছুক্ষণ পর আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনেও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 13টি ইউনিট। বস্তিবাসীরা জানান, মাদক ব্যবসার আধিপত্যে মনি হাসান দম্পতির সঙ্গে বিরোধ চলছিল ফারুক ও বাদলের। এর জেরে আগুন ধরানো হতে পারে বলে তাদের সন্দেহ। আগুন দিয়া 2 জন আইছে, একজন আমাকে বাথরুমে দাঁড়ানো, একজন আমাকে বাথরুমে দাঁড়ানো, আরেকজন আগুন দিয়া বাস ভাইয়া নামছে নিচে। এই দুজন কে চিনেন আপনারা? না, মুখ বান্ধা। ফারিক আর ওই লোকে বাদলে গাড়া চড়ায়, বাড়ি আর মনে কাছে কেউ খুঁজে পায় না। বলাই তো না রে, বলে আপনি কিভাবে জানলেন? আপনি কিভাবে জানেন এরা লাগাইছে? আল্লাহ আমাকে শত্রু পিড়াপিড়ি বহুত গুলাগুলি লাগে। আমার বস্তির সামনে মারতে পারে না, দেখে এলে কেমনে করে মারছে। যদিও কেউ কেউ জানান, মাদক সেবনের সময় আগুন লেগে থাকতে পারে। আগুন লাগাই দেওয়া হয়েছে, এটা আগুন এমনি লাগে নাই। কে লাগাইতে পারে আগুন? এটা লাগাইতে পারে যারা এই ধরনের ব্যবসা করে, তারা রুম খালি রুম মতো আগুনটা লাগা হয়েছে। আমরা ঘুমাই আসলাম, ঘুমাইতে দেই মনি দোতলা আগুন বন্ধনে দইরা আছে। নাম জানি না, কিন্তু মনির ঘরের তুলে আগুনটা লাগছে। তবে আগুনের ধরনে তা নাশকতামূলক নয় বলে প্রাথমিকভাবে অভিমত দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক। লাগানো আগের প্যাটার্ন থেকে একটু ভিন্ন থাকে, ফায়ার অরিজিন থাকবে একাধিক, কিন্তু এখানে ফায়ার অরিজিন স্প্রেড প্যাটার্ন মনে হচ্ছে এটা মাঝখান থেকে এইভাবে চারিদিকে পানির স্রোতের মতো ছড়াইছে। এখানে ফায়ার অরিজিন একটাই মনে হচ্ছে, একাধিক যদি লাগানো আগুন হয়তো একাধিক অরিজিন হয়তো, এবং আগুনটা এই বস্তির পুরো কোনো অংশ মানে বাঁচত না আর কি। প্রায় 1 ঘন্টা ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রশ্ন ফাঁসের বৃত্ত থেকে বের হয়ে আসতে হলে প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে, পরামর্শ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদের। বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হলে কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে। অন্যদিকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে থামবে না এ অপতৎপরতা। পিএসসি, জেএসসি কিংবা এসএসসি, এক কথায় পাবলিক পরীক্ষা আর প্রশ্ন ফাঁস যেন এক অনিবার্য পরিণতির নাম। অনৈতিক উপায়ে অর্থ কামিয়ে নিতে একদল অসাধু চক্রের অপকর্মের বলি হচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। এ নিয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ সব মহলে জোরালো আবেদন থাকলেও এখনও কার্যকর ভূমিকা নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরং চলমান এসএসসি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁসের অভিযোগ জোরালো। বিশেষ করে প্রমাণ মিলেছে ফাঁস হওয়া গণিত প্রশ্নের অংশবিশেষের। আর এতে যার পরনাই ক্ষুব্ধ ও হতাশ অভিভাবক ও শিক্ষার্থীরা। সবাই প্রশ্ন দেখে পরীক্ষা দেয়, আমরা তো কষ্ট করে পড়বো কেন? এটা আমাদের মতো অন্যরকম একটি সৃষ্টি হয়ে যায়। যে খুব খারাপ পড়তেছে সেও ভালো রেজাল্ট করে ফেলো, গোল্ডেন পেয়ে গেল।
তার কষ্টের কোনো সার্থকতাই থাকলো না। কলেজ ভর্তি ক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্টরা দেখা যায় কলেজ ভালো কলেজে ভর্তি হতে পারে না। এই যে একটা মেন্টালি একটা প্রেশার, এই প্রেশারটা গার্ডিয়ানের ভিতরে চলে আসে। প্রশ্ন ফাঁস এটা অবশ্যই বন্ধ করা উচিত। ওইরকম শাস্তি হইলে অবশ্যই সাহস পাইতো না। তবে কি রেহাই নেই এই প্রশ্ন ফাঁসের কলঙ্ক থেকে? এই শিক্ষাবিদের মতে প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে প্রযুক্তি দিয়েই। প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করতে দ্রুতই নিতে হবে কার্যকর ব্যবস্থা। এটা দুর্ভাগ্যজনক, এমনকি পঞ্চম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অভিভাবকেরা সেই প্রশ্নপত্র পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছে এবং ছোট শিশুটি সেটা দেখতে পারছে। এটা তার মূল্যবোধে কীরকম কুঠারাঘাত সেটা কল্পনা করা যায় না। দৈব চয়নের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করে সেটা নানা পরীক্ষা কেন্দ্রে আমরা প্রেরণ করতে পারি, ইমেইল করে কিংবা অন্যান্য সিকিউরড মাধ্যমে প্রণয়ন করতে পারি এবং সেটা একটা বিশেষ কক্ষে যোগ্য মানুষের উপস্থিতিতে, কর্মকর্তা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের উপস্থিতিতে সেটা প্রিন্ট করা কিংবা ফটোকপি করা যতগুলো দরকার করতে পারি। তাহলে তার এই প্রশ্নপত্র ফাঁসের প্রশ্নটা উঠছে না, কারণ প্রশ্নপত্র প্রণয়ন হবে একেবারেই শেষের দিকে। শিক্ষা বিস্তারে সরকারি নানা পদক্ষেপ থাকলেও সমন্বিত উদ্যোগের অভাব লক্ষণীয় বলেও মনে করেন এই শিক্ষাবিদ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। অশুল্ক বাধা দূর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে ইন্দো বাংলা চেম্বারের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য বাড়ছে, তবে আরও বাড়ানো সম্ভব। সেজন্য ভারতকে অশুল্ক বাধা দূর করতে হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে। অর্থনৈতিক অঞ্চল প্রস্তুতির কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে, তাই ভারতের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। ভারতের $11 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে রয়েছে বলে জানান হর্ষবর্ধন শ্রীংলা। ফুটপাত থেকে যারা প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তুলতেন, তারা যতই শক্তিশালী হোক, এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে মেয়র বলেন, নগরবাসীর দুর্দশা লাঘবে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে ঢাকা নগরী যেভাবে চলছে, এভাবে কোনো শহর চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। মেয়র অভিযোগ করেন, হকার উচ্ছেদের পর চাঁদাবাজরা রাস্তায় মিছিল করলেও সাধারণ মানুষ তার প্রতিবাদ করছে না। তখন বুঝতে পারেননি বিডি নিউজ এমন ঢাকার প্রায় 56টি সবাই তো আর জঙ্গি তো একজন দুজন, এখানে তো লক্ষ লক্ষ আমাদের ইয়াং জেনারেশন। চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা এদের কোনো দল নাই। এরা যখন যে দল সরকারে থাকে কৌশলে তারা সেই দলের হয়ে যায়। আমি আপনাদের সাথে আছি, আপনারা ঐক্যবদ্ধ হন। সমস্ত অনিয়ম, সমস্ত চাঁদাবাজি, সমস্ত মাস্তানি গুন্ডামের বিরুদ্ধে এই ঢাকাবাসী রুখে দাঁড়াবে, ইনশাল্লাহ আমরা মুক্ত করব। দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা ও বরগুনায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বরিশাল, পটুয়াখালী, বরগুনা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ অনির্দিষ্টকালের এই ধর্মঘটে ডাক দেয়। মহাসড়কে অবৈধ মাহেন্দ্র, ইজি বাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধ না করা সহ আটক বাস মালিক শ্রমিকদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। ফলে পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা সহ দক্ষিণ অঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে এই ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন কুয়াকাটায় বেড়াতে যাওয়া দেশি বিদেশি পর্যটকরাও। পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা জানান, মালিক শ্রমিক সমন্বয় পরিষদের দাবি না মানায় তারা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। উল্লেখ্য, গত সোমবার সকাল 10টায় বরিশাল, পটুয়াখালী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী চৌরাস্তা নামক স্টপেজে মাহেন্দ্র শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন বাস মালিক ও শ্রমিক আহত হয়। এ ঘটনায় পুলিশ 17 জন শ্রমিককে আটক করে বলেও দাবি করে বাস সমিতি। এদিকে মহাসড়কে চাঁদা আদায় নিয়ে সংঘর্ষ ও ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে চলছে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন অভিযান সমাপ্তি ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেই সাথে দীর্ঘ 4 মাস পর খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সীমান্তে সংযোগ স্থাপনকারী বর্ডার গেট। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে বর্তমান পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় অভিযান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে শিথিল করা হয়েছে সেখানে জারি করা কারফিউ। তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানানো হয়। গত বছরের নভেম্বরে বাংলাদেশ লাগোয়া 3টি সীমান্ত চৌকিতে হামলা ও 9 পুলিশ নিহতের ঘটনাকে পুঁজি করে মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু হয়। নির্বিচারে নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ ছাড়ে অন্তত 69,000 রোহিঙ্গা। জাতিগত নিয়ন্ত্রণের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানায় জাতিসংঘ ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এদিকে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় মিয়ানমারের মংডুর সাথে যুক্ত বাংলাদেশের সীমান্ত পথ খুলে দিয়েছে মিয়ানমার। রাখাইন রাজ্যে দমন অভিযান চলাকালে দীর্ঘ 4 মাস এই সীমান্ত পথটি বন্ধ ছিল। ক্লেমন খেলার সংবাদ এবারে।